শারহান বাড়িতে পা রেখে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো আমায়। ঘর থেকে আমি জবাব দিলাম, যা বলবে ঘরে এসে বলো। বাইরে চেঁচামেচি করা কোন ধরনের ভদ্রতা? মায়ের ঘরে ব্যাগ রেখে ঘরে এলো সে। আমি যা শুনছি ঠিক শুনছি কি? আমি মাথা উঁচু করে জবাব দিলাম, জি হ্যাঁ। শারহান কপালে হাত দিয়ে পেছন ঘুরল। হাবভাব দেখে মনে হচ্ছে বিরাট অন্যায় কিছু হয়ে গেছে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত মার সঙ্গে কথা বলে নেবে তো। এখন বাচ্চা হবে, বাড়তি খাবারের খরচ, এত এত পোশাক কিনতে হবে, কদিন পর পর অসুস্থ হবে, ডাক্তার খরচ। ও মাই গড, এত খরচ কিভাবে সামাল দেব আমি? তোমার জন্যই ফকির হব মায়া। আমি অকপটে জবাব দিলাম, হলে হবে। রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরবে একটা বাচ্চা পালতে? লাখ লাখ টাকা ইনকাম যার, একটা বাচ্চা পালার সামর্থ্য নেই তার। তুমি আর কি বুঝবে মায়া, ইনকাম তো আর করতে হয় না তোমার। দেখো শারহান, তোমার সঙ্গে এসব প্রসঙ্গে কথা বলতে চাই না আমি। আমার শরীরটা এমনিতেই ভালো না, তর্কে জড়াতে চাই না আমি। ঘর থেকে রেগে মেগে বেরিয়ে গেল শারহান। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এ বাড়িতে আসার পর থেকে দীর্ঘশ্বাস আমার নিত্যদিনের সঙ্গী। সন্ধ্যায় ঘরে এলো শারহান। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে সে। বাইরে যাবে হয়তো। আমি বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিলাম। শারহানকে বাইরে যেতে দেখে পিছু ডাকলাম। আমার খুব চিকেন গ্রিল খেতে মন চাইছে। তুমি তো বাজারের দিকে যাবে আড্ডা দিতে, আসার সময় নিয়ে এসো আমার জন্য। শারহান আমার দিকে তাকিয়ে বলল, এ সময় ওসব খেতে হবে না, সামনে অনেক টাকার প্রয়োজন, এখন থেকে সেভিংস করতে হবে। আমি ব্রু কুঁচকালাম। এতদিন পর এলে তুমি শারহান, বউয়ের জন্য এই সামান্য খরচটুকু করতে পারবে না? এ কেমন পুরুষ তুমি? সবসময় এত খাই খাই ভালো লাগে না কিন্তু মায়া। মন খারাপ করে বসে রইলাম। শুনেছি এ সময় মেয়েদের কত কিছু খেতে মন চায়, আমারও হয়েছে তাই। ফোনের টোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলাম। আমার ফ্রেন্ড নিশিতা মেনশন দিয়েছে আমায়। চেক করলাম, আমাদের বাড়ি থেকে কিছু দূর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। সেখানেই খাবারের ওপর অফার দেওয়া হয়েছে। বান্ধবী নিশিতা আমায় একটি খাবারের মেনুতে মেনশন দিয়ে বলেছে, চল দোস্ত, একদিন খেতে যাই। নিশিতার বাড়ি আবার আমার শ্বশুর বাড়ি থেকে একটু দূরেই। খাবারের আইটেমগুলো দেখলাম আমি। খুব ইয়াম্মি একটা গ্রিল আছে মেনুতে। আনমনে বলে দিলাম, হ্যাঁ যাবো একদিন। এমনিতে আমার খুব গ্রিল খেতে ইচ্ছে করছে। তারপর ফোনটা রেখে বিছানায় ডান কাত হয়ে শুলাম। কিছুক্ষণ পর ঘরের দরজায় নক করলো এক ভাড়াটিয়া চাচি। দরজা খুলতেই চাচিটি আমার হাতে একটি প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, একটা ছেলে এসে গেটের বাইরে দাঁড়িয়েছিল। তা দেখে আমি এগিয়ে গেলে এই খাবারের প্যাকেটটি দিয়ে বলল, মায়াকে জানি দে এটা, তাই নিয়ে এলাম। আমি প্যাকেটটি হাতে নিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলাম। চাচি চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, তোমার শাশুড়ি মা ডাক্তারের কাছে গেছে, তুমি তো ঘুমিয়েছিলে তাই বলেনি তোমায়। আমি প্রশ্ন করলাম, কেন, তার কি শরীর খারাপ? দেখে তো সুস্থই মনে হলো, হয়তো কোনো দরকারে গেছে। আচ্ছা আমি যাই মা, তুমি থাকো। আমি দরজা লাগিয়ে বিছানায় বসলাম। সায়রা সাইমা কোচিংয়ে গেছে, ফিরতে দেরি হবে। প্যাকেটটি খুলে দেখি গ্রিল সহ নান রুটি। অনেক লোভনীয় দেখাচ্ছে খাবারগুলো। শারহান হয়তো পাঠিয়ে দিয়েছে। আর কিছুর অপেক্ষা না করে প্লেট এনে খাওয়া শুরু করলাম। খাওয়ার তালে পুরোটা একাই খেয়ে নিয়েছি। এত টেস্টি গ্রিল আমি এই প্রথম খেলাম। খাওয়া শেষে পুরো 2 গ্লাস পানি খেলাম। খুব শান্তি লাগছে এবার। খেয়ে তৃপ্তি পেয়েছি। এবার আমার মনে একটা প্রশ্ন জাগলো। চাচিমা তো বলল ছেলেটি প্যাকেট নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। শারহান যদি খাবারগুলো কাউকে দিয়ে পাঠাতো, তাহলে অবশ্যই সোজা বাড়ি এসে আমার হাতে খাবারগুলো দিত, দাঁড়িয়ে তো আর থাকতো না। খাবারগুলো খেয়ে কি আমি ভুল করলাম? আমার কি কোনো ক্ষতি হবে? অজানা শঙ্কায় কেঁপে উঠল আমার বুক। পেটে হাত দিয়ে ভয়ে ভয়ে প্যাকেটটি নেড়ে চেড়ে দেখলাম। সব তো ঠিকই মনে হচ্ছে। শারহানকে কি বিষয়টি জানানো উচিত আমার? না না থাক,
এমনিতেই প্রচণ্ড নেগেটিভ মাইন্ড ওর, আবার না অশান্তি শুরু করে। এর থেকে ভালো বিষয়টি গোপন রাখি, দেখি না কি হয়। এই জামানায় শুধু শুধু টাকা খরচ করে কি কেউ বাড়ি বয়ে এসে খাবার দেবে? হয়তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী। কেন যেন রায়ানের কথা মনে হলো আজ। তার কথা আমার মাঝে মধ্যেই মনে হয়। আসলে মানুষ চাইলেও কিছু মানুষকে ভুলতে পারে না, মনের একটি কোণে কোথাও না কোথাও থেকে যায়। রায়ানও ঠিক এমনই ছিল। আমার কোনো কিছু খেতে মন চাইলে যদি মুখ ফুটে ভুলক্রমে বলতাম, তাও এনে আমার বান্ধবীকে দিয়ে পাঠিয়ে দিত। নিজের হাত খরচ বাঁচিয়ে হলো খাওয়াতো আমায়। অথচ সারহান এত টাকা ইনকামের পরও মন ছোট তার। আসলে ধনী হলেই মন বড় হয় না। রাত 9:25, মাথার ওপরের ফ্যান এক নাগারে ঘুরছে, এর যেন কোনো থামাথামি নেই। অন্যের খেয়াল খুশি মতো চলে। ওপরের দিকে দৃষ্টি আমার নিবদ্ধ। তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। চোখ ধাঁধিয়ে উঠল আমার। চোখ বুঝলাম আমি। স্মৃতিময় কিছু দৃশ্য ভেসে উঠল আমার চোখের পাতায়। আজ কেন যেন রায়ানের কথা খুব মনে পড়ছে। ওর সঙ্গে আমার দেখা হয়েছিল বিয়ের 1 বছর পর। আগের থেকে অগোছালো হয়ে গেছে ছেলেটা। পড়াশোনা করলেও ভবঘুরে অবস্থা। পরিবারের চাপে পড়তে হয় তার, না হলে কবেই নাকি সব ছেড়ে ছুড়ে পাড়ি জমাতো নিঃস্ব জীবনে। আমি বলেছিলাম নিজের জীবন গুছিয়ে নিতে। আমার কথা শুনে সামান্য হেসেছিল রায়ান, তারপর পথের দিশা হারিয়ে গিয়েছিল। রায়ানের কষ্টে ভরা হাসিটি আমার বুকে এসে বিঁধেছিল সেদিন। রাস্তার মাঝখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। পরবর্তীতে মীরার ডাকে হুঁশ ফেরে আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাত 12টায় ঘরে ফিরল সারহান, আবার পাশে শুয়ে পড়ল। তার উপস্থিতি টের পেয়েছি আমি। ঘুমের তাড়নায় কথা বলতে পারছি না। ইদানিং ঘুমালেই যেন মরা আমি, কোনো তালই থাকে না। সারহান আমার কানের কাছে ফিসফিসিয়ে কি যেন বলল, বুঝতে পারলাম না আমি। চোখ বন্ধ করেই রইলাম। ঘুমের মানুষ আমি, টেনে তুলল সে। চোখ ছোট ছোট করে কোনো মতে তাকালাম। বললাম, কি হয়েছে? এই মাঝরাতে তুললে কেন আমায়? শরীরটা আমার এমনিতেই ভালো নেই। শোনো মায়া, একজন গাইনি ডাক্তারের কাছে গিয়েছিল মা। তোমার তো 1.5 থেকে 2 মাস হয়েছে মাত্র। এখনো চাইলে বাচ্চা ফেলে দেওয়া যাবে, যদিও একটু রিস্ক হবে। আমরা বড় ডাক্তারের কাছে নেব, তোমার কিচ্ছু হবে না। কান আমার জ্বলে উঠল সারহানের কথা শুনে। উঠে দাঁড়িয়ে সপাট করে এক থাপ্পড় মারলাম সারহানের গালে। চোখ আমার রক্তবর্ণ ধারণ করেছে। সারহান আটকে উঠল আমার এমন ব্যবহারে। রেগে গিয়ে এগিয়ে এলো আমার নিকট। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে সারহানের কলার খামচে ধরলাম। ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম। জোরে শব্দ করে দরজা বন্ধ করলাম। তীব্র শব্দে ভাড়াটিয়া সহ সবার ঘুম ভেঙে আমাদের ঘরের দিকে তাকিয়ে রইল। শাশুড়ি মা এসে সারহানের পিঠে হাত রাখতেই গর্জে উঠল সে। বেরিয়ে গেল বাড়ি থেকে। আমার মাথা ঘুরতে শুরু হলো। এই সময় এত রাগ ভালো না। ইচ্ছে হচ্ছে গলা টিপে মেরে ফেলি এই সাইকো টাইপ সারহানকে। বাথরুমে গেলাম। পানির কল ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালাম। ধীরে ধীরে ঠান্ডা হলো আমার মাথা সহ শরীর। সারহানের কথা যেন আমার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো আমার। চিৎকার করে উঠলাম আমি। এরপর বসে পড়লাম। নিজের পেটে হাত দিয়ে বললাম, তোমার আমি কিচ্ছু হতে দেব না আমার ছোট্ট সোনা। মা আছে তো তোমার। আমার ছোট্ট ছানাটির অস্তিত্ব অনুভব করলাম। সব মায়েরই হয়তো এমন অনুভূতি হয়। সাবান নিয়ে ভেজা কাপড়ে বের হলাম। শাশুড়ি মা দরজা ধাক্কাচ্ছে ইতিমধ্যেই। মহিলাটির মন মানসিকতা এতটা নোংরা, ভাবতেই ঘৃণা লাগে আমার। আমার বাচ্চাকে নষ্ট করতে ডাক্তারের কাছে গিয়েছে, অথচ আমার চেক আপের সময় তার কত বাহানা। দরজা খুললাম না ইচ্ছে করে। কারো সঙ্গে কথা বলার মানসিকতা নেই আমার মধ্যে। এরপর কেটে গেল 2 দিন। সারহানের সঙ্গে আমার কথা হয় না। একই ঘরে থাকি ঠিকই,
কিন্তু কোনো যোগাযোগ নেই। সারান নাকি সেদিন তার মাকে বলেছিল আমায় ছেড়ে দেবে, কিন্তু কাবিনে 10 লক্ষ টাকার কথা শুনে এ বিষয়ে এগোয়নি সে। একদিন বিকেলে আমি শাশুড়ি মার ঘরের দিকে যাচ্ছিলাম। বাহির থেকে শুনতে পেলাম সারহান ও তার মায়ের আলোচনা। সারহান বলছে, মায়া তো রাজি হলো না বাচ্চা ফেলতে। সৌভাগ্যবশত বাচ্চাটির যদি কিছু হয়ে যেত খুব খুশি হতাম, আমি বেঁচে যেতাম অন্তত। উত্তরে শাশুড়ি মা বললেন, আমি তো অনেক প্রার্থনা করছি যেন খারাপ কিছু হয়ে যায় বাচ্চাটার সঙ্গে। সব কিছুরই তো একটি সময় আছে। ননদ দুটোর বিয়ে হওয়ার পর নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আসলে বাবা, তোমার বউ আমার সংসারের ধ্বংস চায়। আর শুনতে পারলাম না আমি। চোখে জল পরিপূর্ণ হয়েছে। ঘরে এলাম আমি। এ কেমন পুরুষ, নিজের সন্তানকে যে মেরে ফেলতে চায়। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার। বুক ভার হয়ে এলো। হে আল্লাহ, এ কেমন জীবন আমার! আমার অনাগত সন্তানকে নিয়েও এদের এত হিংসা। বিচার হবে এদের। এই মানুষ নামক নরকগুলোর শাস্তি আল্লাহ নিজে দেবেন। মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখন থেকে খুব সাবধানে থাকবো আমি। সেদিন সাইমা আমার জন্য একটি খাবার নিয়ে এসে জোর করছিল খেতে। আমি যেই না খাবারটি মুখে দেব, এমন সময় একটি বিড়াল এসে পায়ের সঙ্গে ধাক্কা খায়। খাবারটি হাত থেকে ছিটকে পড়ে যায়, অর্থাৎ বাধা পড়ে। পরে আমার মনে হলো খাবারে হয়তো কিছু মেশানো ছিল, কেননা সাইমা সায়রা কোনো দিন আমায় কিছু দিয়ে খায়নি, বরং বাইরে থেকে খাবার নিয়ে এসে 2 বোন লুকিয়ে খেত। সেদিন কিনা এত জোর করছিল ওদের আনা খাবার খেতে। সতর্ক হই আমি, নিজের হাতে রান্না করে খাবার ঘরে নিয়ে আসি। এতে অবশ্য শাশুড়ি মার সমস্যা, তবে আমি পাত্তা দেই না। 1 সপ্তাহ পর আমার বাড়ি থেকে মানুষ এসে আমায় নিয়ে যাবেন। ছোটখাটো একটা অনুষ্ঠান হবে, তাই তো যেতে পারছি না বাড়িতে। সারহানের নোংরা মন আমায় খুব কষ্ট দেয়। ইদানিং ইচ্ছে হয় সব ছেড়ে চলে যেতে, কিন্তু বাধা পড়ে গেছি আমি। রাতে কিছু না খেয়ে ঘুমাতে গেলাম। মাঝরাতে পেটে তীব্র ব্যথা অনুভব করলাম। সারানকে ডেকে তুললাম ঘুম থেকে। বিছানা রক্তে ভিজে গেছে। ভয়ে গলা শুকিয়ে এলো আমার। সারহান ছুটে এলো। আমার ফর্সা মুখশ্রী ব্যথায় লাল হয়ে গেছে। সে ছুটে গেল শাশুড়ি মার ঘরে। শাশুড়ি মা 2 জন বয়স্ক ভাড়াটিয়া চাচি সহ এলেন ঘরে। চাচি 2 জন আমায় পানি পান করালো। একজন আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল, বাচ্চাটা মারা গেছে মনে হয়। একথা কানে এলো আমার। তীব্র চিৎকার করে জ্ঞান হারালাম আমি। আমার বাচ্চাটা মারা গেছে আজকে 4 দিন। আমি বেঁচেছি হয়তো আরো দুঃখ ভোগ করতে। অবস্থা বেগতিক আমার। বর্তমানে বাবার বাড়িতে আছি। সিদ্ধান্ত নিয়েছি আর ফিরব না ওই নরকপুরীতে। আমার সন্তানের মৃত্যুর জন্য সারহানকেই দায়ী করি আমি। যদিও জান দেওয়ার ও নেওয়ার মালিক আল্লাহ। আসলে এই বিষয়গুলো একটু বেশি সেনসিটিভ হয়। এগুলো নিয়ে নেগেটিভ কথা বলা উচিত না। সারহান যদি সেদিন এতটা নেগেটিভ মনোভাব না প্রকাশ করত, তাহলে হয়তো বেঁচে থাকতো আমার ছোট সোনা। আমার বাবা নিজে সারহানের সঙ্গে কথা বলেছে। শুনলাম সারহান নাকি অনুতপ্ত। এবার থেকে সে নাকি আমার সকল সুবিধা অসুবিধা মেনে চলবে। তাই বাবাও বোঝাতে লাগলেন আমায়, আর একবার সুযোগ দিতে বললেন। তার কথা মেনেও নিলাম আমি, যদিও মন থেকে নয়। আমি এসেছি থেকে দেখছি গুঞ্জন লুটছে। তাই একান্ত মান সম্মানের ভয়ে বাবা মা চাচ্ছিল আমি যেন শেষবার সুযোগ দেই সারহানকে। মাসখানিক থাকলাম বাবার বাড়ি। এরপর ফিরে এলাম আবারও। এবারের একটি মানুষের সঙ্গত আর প্রয়োজন ব্যতীত কথা বলি না আমি, বলতে ইচ্ছেও করে না। সারহান নিজে থেকে আসে আমার সঙ্গে ভাব করতে, তবে আমি এড়িয়ে চলার চেষ্টা করি। বনিবনা তেমন নেই। সেদিনটি ছিল রবিবার। শায়লা আপু ননদ এলো আমাদের বাড়ি।
শাশুড়ি মা ও তার মেয়েরা তখন দাওয়াত খেতে গিয়েছে এক আত্মীয়ের বাড়ি। আমি কিছুটা অসুস্থ থাকায় যাইনি। মেয়েটার বয়স খুব বেশি না। আমার ঘরে এনে বসালাম তাকে, যেহেতু বাড়িতে কেউ নেই। মেয়েটা স্বাভাবিকভাবে বলল, আমি এসেছি আরবি, আরিয়ান আর ভাবিকে নিয়ে যেতে। ভাই নাকি ভাবিকে আসতে বলেছে। নিতেও এসেছিল কাল, কিন্তু ভাবি যায়নি, তাই আমায় পাঠালো মা। আসলে মায়া ভাবি, আমার মা খুব অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বলেছে বেশি দিন আর বাঁচবে না। মা একদমই হাঁটাচলা করতে পারে না। বাথরুমে গেলেও নিয়ে যেতে হয় তাকে। আমার কয়েক মাস আগে সিজারে ছেলে হয়েছে, তাই আমারও ছোট ছেলে নিয়ে অসুবিধা। এছাড়াও মাকে গোসল করিয়ে দেওয়া থেকে সব করে দিতে হয়। সারা শরীরের ভার আমার ওপর ছেড়ে দিয়ে চলাচল করতে পারেন তিনি। যেহেতু সিজার আমার, তাই চাপ পড়লে পেটে খুব যন্ত্রণা করে। একা হাতে আমি আর পেরে উঠছি না। নিজেরও তো সংসার আছে। ভাবি সারাক্ষণ এ বাড়িতেই থাকে, আমার মাকে দেখাশোনা করার ভয়। বাড়িতে মেয়ে বলতে আমি আর মাই শুধু। ভাইরা ছেলে মানুষ, মহিলাদের ব্যক্তিগত কাজে তো আর আসতে পারে না তারা। মার শেষ ইচ্ছা ভাবি যেন বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসে। ছেলের বংশধর কিনা, তাই টান একটু বেশি। সে চাচ্ছিল মৃত্যুর আগে নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতে। আসলে ছোট থেকে বাচ্চা দুটোকে আমাদের থেকে আলাদা রাখেন ভাবি। তার মতো তো উচ্চ ফ্যামিলির নই আমরা। ভাই প্রতিবাদ করলে অশান্তি করে, তাই চুপচাপ থাকে সব সময়। মেয়েটা থামলো, চোখের পানি মুছে কিঞ্চিত হেসে বলল, অনেক কথা বলে ফেললাম মায়া ভাবি, কিছু মনে করবেন না প্লিজ। আমি মাথা নাড়লাম। মেয়েটাকে বোরকা খুলতে বলে নাস্তা নিয়ে এলাম। মেয়েটা সবেমাত্র খাবার মুখে তুলবে, এমন সময় শায়লা আপুর গলা শুনলাম। ওকে ঘরে বসিয়ে আমি বাইরে গেলাম। শাশুড়ি মারা ফিরেছে। শায়লা আপুর কাছে গিয়ে বললাম, আপনার ননদ এসেছে আপু। কিছুটা মেয়েকে স্বরে তিনি বললেন, জানি, এসেছে মায়ের চামচামি করতে। এমন সময় মেয়েটি আমার শাশুড়ির ঘরে। শায়লা আপুর কথা হয়তো শুনতে পেয়েছে। মুখ ছোট করে আরিয়ান অর্থাৎ আপুর ছেলেকে কোলে নিয়ে ব্যাগ থেকে একটি জুসের বোতল বের করে দিল। ফুফুদের ভালোবাসা বুঝি এমনই হয়। মনে করে ঠিকই ভাইয়ের ছেলের পছন্দের জুস নিয়ে এসেছে। ভাবি, আপনি আমি নিতে এসেছি। আমার তো আর বাবা নেই যে আসবে, তাই বাধ্য হয়ে আমি এলাম। মা বাবুদের খুব দেখতে চাইছে নাকি গাদার খাটুনি খাটাতে চাচ্ছে? তোমার অসুস্থ মা, কি কারণে আমায় যেতে বলছে বুঝি না নাকি আমি? খাটিয়ে মারবে আমায়। এসব কি বলছেন আপনি ভাবি? আপনি যে কদিন আমাদের বাড়িতে ছিলেন, আমার মা কি আপনাকে দিয়ে কোনো কাজ করাতো? রেঁধে খাওয়াতো আপনাকে? আমরা কিছু বললে বলতো। বড়লোক বাড়ির মেয়েও, এত কাজ করার অভ্যাস নেই। মা এখন অসুস্থ তো কি হয়েছে, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। তবুও আপনি 2 দিনের জন্য হলেও চলুন। আমরা চাই না মৃত্যুর আগে আমার মায়ের কোনো ইচ্ছা অপূর্ণতা পাক। এবার আমার শাশুড়ি মা তেতিয়ে উঠে বললেন, না না, আমার মেয়েকে পাঠাবো না। ছোট ছেলে আমার মেয়ের। তোমার বুড়ো মা আমার মেয়েকে দিয়ে সেবা যত্ন করাবে, ওখানে একদম আটকেও দিতে পারে। এমনিতে আমার জামাইকে তো তোমরা আটকেই রেখেছ। রেজাউলকে কতবার বললাম, ওই 12 মেশে বেরামি মাকে ছেড়ে চলে এসো এখানে। সারহানের সঙ্গে ব্যবসায় লাগিয়ে দেই তোমায়, কিন্তু কে শোনে কার কথা? এসব আপনি কি বলছেন মাওইমা? প্রতিটি ছেলেরই দায়িত্ব তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ভরণ পোষণ করা। আপনাকেও তো আপনার ছেলে পালন করছে। আমি তো আর তোমার মায়ের মতো ঘাটের মরা নই। আর শোনো মেয়ে,
বিয়ের পর ছেলের ওপর মায়েদের কোনো অধিকার থাকে না। ছেলের তখন উচিত মা বাবার পিছে এত খরচ না করে বউকে দাও। বিয়ের পর বউই সব। ছেলের টাকা কোন সাহসে বা হাতে নেয় তোমার মা? আমি সব শুনলাম। উপস্থিত সকলের সামনে হাততালি দিতে লাগলাম। সত্যি কথা বলতে বিষয়টি খুবই ফানি লাগছিল আমার কাছে। শারহান ঘরের বাইরেই হয়তো দাঁড়িয়েছিল। আমায় টেনে নিয়ে ঘরে গেল সে। রাতে শারহান ঘরে এলো। আমি দাঁড়িয়ে বিছানা ঝাড়ছিলাম। আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জানো মায়া, বাচ্চাটি হয়তো অনেক লাকি ছিল। ও চলে যাওয়ার দিনই আমার ব্যবসায় একটি বড় সড়ো ক্ষতি হয়েছে। প্রায় 1030 টাকা লস খেয়েছি। খুবই খারাপ লাগছে আমার। এই প্রথম এতগুলো টাকা লস খেলো। আমি পেছন ঘুরে বললাম, সত্যিই খুব দুঃখজনক। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। বাচ্চার কথা উঠলে আমার মনটা খারাপ হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছি, শারহান যেদিন বুঝবে সন্তানের মর্ম, সমাজের কাছে, আপন মানুষদের কাছে যখন তাচ্ছিল্যের শিকার হবে, সেদিনই ভেবে দেখব বাচ্চার কথা। মোট কথা, শারহানকে আমি ভালো রকমের একটা শিক্ষা দিতে চাই, বুঝুক সে। আমার ভাবনার মাঝখানে শারহান বলে উঠল, তুমি কিন্তু চাইলে আমাকে সাহায্য করতেই পারো। আমি হেসে বললাম, কিভাবে? তুমি তোমার বাবার থেকে লাখখানিক টাকা এনে দাও, আমি ব্যবসায় লাগাই। শ্বশুরের থেকে তো আর 20-30 হাজার টাকা নেওয়া যায় না, একটা ছোট লোকই ব্যাপার। তাই লাখখানিক টাকাই নিয়ে দাও। আমি কপাল কুঁচকালাম, একটু বাজিয়ে দেখতে চাইলাম। বললাম, ঠিক আছে, এনে দেব, কিন্তু স্টাম্পে সই করে টাকা নেবে, 6 মাস পর ফিরিয়ে দেবে। শারহান অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, ধুর পাগল মেয়ে, শ্বশুরের থেকে টাকা নিয়ে কেউ ফিরিয়ে দেয় নাকি? তোমার বাবা মানে তো আমারও বাবা, তাই বুঝি? তা আমার বাবার ছেলে হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করেছ? কিছুদিন আগে যখন আমার বাবা অসুস্থ ছিল, একবারও দেখতে গিয়েছিলে? জামাই হিসেবে তোমার তো উচিত ছিল একবার যাওয়া। তোমায় তো আমি জানিয়েও ছিলাম। উত্তরে তুমি কি বলেছিলে? হাতে টাকা পয়সা নেই, এখন যেতে পারবো না। বড় মেয়ের জামাই হিসেবে তোমার দায়িত্ব ছিল আমার অসুস্থ বাবাকে একবার চোখের দেখা দেখতে যাওয়া, কিন্তু তুমি যাওনি। অথচ তোমার সামান্য জ্বর এসেছিল দেখে আমার বাবা কত ফল সহ মুখরোচক কত খাবার নিয়ে দেখতে এসেছিল তোমায়। তুমি কি আমায় খাবারের খোঁটা দিচ্ছ মায়া? অবশ্যই না, তোমার কথার শুধু সঠিক জবাব দিলাম আমি। আচ্ছা যাই হোক, বাদ দাও। আমি তো তোমার বউ, তোমার আর্থিক ব্যাপারে কথা বলার রাইট আমার আছে। আচ্ছা শারহান, তুমি মাস শেষে সব টাকা কি করো? আমায় তো কখনো 500-1000-এর বেশি দাও না। শারহান আর চোখে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন যে? আগে তো কখনো এমন কথা বলনি। এমনি জানতে ইচ্ছে করলো। আগে জানতে চাইনি বলে কি এখনো জানতে পারবো না? সে জানতেই পারো বউ হিসেবে। মায়ের অ্যাকাউন্টে সব টাকা দিয়ে দিই। আমার নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নেই, সব মায়ের হাতেই থাকে। আমি হাসলাম, তারপর বললাম, দেখলে শারহান, দুনিয়াতে কত রকমের মানুষ আছে। এক মানুষের কত ভিন্ন ভিন্ন রূপ। কত দ্রুতই মানুষ রং বদলাতে পারে নিজের স্বার্থে। কিছু কিছু মানুষ স্বার্থের জন্য খুনও করতে পারে। ঠিক কি বলতে চাইছো তুমি? কথার মানে বুঝলাম না। আমি আবারও উপহাসসূচক হেসে বললাম, থাক, বুঝতে হবে না। এখন বলো, শায়লা আপু গেল না কেন শ্বশুরবাড়ি? ওনার শাশুড়ি তো অসুস্থ। সব তো শুনলেই মায়া, তারপরে এই ধরনের কথা বলো কি করে তুমি? বুঝেছি, আপুর ননদ মেয়েটা তোমার ব্রেন ওয়াশ করেছে। শোনো মায়া, মেয়েটা একদমই ভালো না। আপু তো রিলেশন করে বিয়ে করেছে। যখন বিয়ে হয় তখন রেজাউল ভাইয়ের কোনো চাকরি ছিল না। আরবি হওয়ার পর একটা ছোটখাটো চাকরি হয়। ইভেন ভাইয়ার বেতন এখনো খুব কম। যখন নতুন নতুন আপুর বিয়ে হয়, ভাইয়া একটা দোকানে কাজ করত। অল্প টাকা দিয়ে কোনো মতো সংসার চালাতো। আপুকে কিছু কসমেটিক্স কিনে দিয়েছিল ভাইয়া। তার এই বোন রিমা মেয়েটা তখন স্কুলে পড়তো। মেয়েটা করতো কি, আমার আপুর জিনিস মেখে স্কুলে যেত। তুমি বলো, ভাবির জিনিস কখনো এভাবে ইউজ করতে হয়?
শায়লা আপু আবার রাগী স্বভাবের, ভাইয়াকে সাফ সাফ জানিয়ে দিল তোমার বোনকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করবে, না হলে আমি সংসার করব না। সে চলে এলো আমাদের বাড়ি, পরে নাকি বিয়ে দিয়ে দেয় তারা। রাগী হলো আপুর মন বড় ছিল, যেসব জিনিসগুলো আপুর স্কিনে স্যুট করতো না বা ডেট চলে যেত ওইসব জিনিস ফেলে না দিয়ে ও ননদকে দিয়ে দিত। তোমার মতো ছোট মনের নয় আমার বোন। তুমি তো নাকি আমার বোনরা তোমার কসমেটিক্স নেওয়ায় ঘর ভর্তি মানুষের সামনে কৈফিয়ত চাইছিলে। মাথায় যেন আগুন চাপলো আমার, তবুও নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। প্রথমত, রিমা আমার ব্রেন ওয়াশ করেনি, মেয়েটা খুবই ভালো স্বভাবের। আর তুমি শেষে কি বললে? আমার মন মানসিকতা ছোট। তাহলে শোনো, আজ যে তোমার বোনরা দাওয়াত খেতে গিয়েছিল, জামা কসমেটিক্স থেকে শুরু করে স্বর্ণের আংটি চেন সবই আমার ছিল। তুমি হয়তো জানো আমার 2 চাচা বিদেশ থাকে, বড় মেয়ে হয় এবং সে সময় তারা আনমেরিড হয়। প্রতি বছর বিদেশ থেকে আমার জন্য উন্নত মানের অনেক জিনিস পাঠাতো, দামি কসমেটিক্স সহ কত কি। বিয়ের পর বেশিরভাগ কসমেটিক্স সহ ড্রেস নিয়ে এসেছি এ বাড়িতে, যা প্রতিদিন তোমার বোনরা কলেজ যাওয়ার সময় ইউজ করে। কই, আমি তো কখনো তাদের কিছু বলিনি। এবং প্রায় প্রতিদিন কলেজ যাওয়ার সময় আমার থেকে 20, 30, 50 টাকা করে চেয়ে নেয় দুজনে। খুশি মনেই তো দেই আমি, বড় ভাবি হিসেবে দেই অবশ্যই। টাকাগুলো কিন্তু বেশিরভাগই আমার বাবার দেওয়া। যখনই বেড়াতে যাই আমি, বাবা 3-4 হাজার করে টাকা হাতে দিয়ে দেয়। ঈদে যখন তুমি অল্প টাকা দিলে শপিংয়ের জন্য, তখন 7,000 টাকা কে ভরেছিল তোমাদের শপিংয়ে? আমি দিয়েছিলাম। শারহান আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, সব কথা এত নেগেটিভ মানে বের করো কেন মায়া? ভাবি হয়ে তোমার তো দায়িত্ব ননদদের বোনের নজরে দেখা। তুমি আমার ছোট মনের ছোট লোক বলবে আর আমি প্রতিবাদ করব না? শুরু থেকে তোমার বোনদের আমি ভালো নজরেই দেখি, আপন মনে করি। কিন্তু তুমি কি করো? তুমি কখনো নিজের দায়িত্ব পালন করেছ? যেখানে ঈদে আমার বাবা তোমায় শপিং করার জন্য 10,000 টাকা দিল, সেখানে তুমি কি দিলে আমায় 600 টাকা দামের একটি 3 পিস। নিজের সংসার ভেবে উজাড় করে দেই আমি সব, আর বিনিময়ে পাই শূন্য থালা। আমার বোন ঈদের 2 দিন পর বেড়াতে এসেছিল এই বাড়ি। এতটুকু কমন সেন্স তো তোমাদের থাকার কথা ছিল, যে নতুন আত্মীয় প্রথমবার বাড়ি এনে সম্মানই দিতে হয়। সেটাও তো মাথাতে ছিল না তোমাদের। দেখেও তো শিখতে পারো। তোমার ফ্যামিলি থেকে যখন আমায় নিতে গিয়েছিল, তখন তো আমার বাবা জামা জুতা হিজাব সব দিয়েছিল। কিন্তু তোমরা কি করলে? শেষ পর্যন্ত আমার একমাত্র বোনকে আমি নিজের টাকা দিয়ে জামা কিনে দিলাম। এই তোমরা উচ্চবিত্ত পরিবার, কোটি টাকার মালিক। শারহান তেতিয়ে উঠে বলল, এই জন্যেই তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না আমার। সব কথায় নেগেটিভ মানে বের করে উল্টাপাল্টা কথা বলো। জীবনে কোনো দিনও সঞ্চয় হবে না তুমি। নিজের ভবিষ্যৎ তো ডোবাবে, সঙ্গে আমারটাও। মা ঠিকই বলে, বউয়ের হাতে টাকা দিলে এতদিনে আমি পথের ফকির হতাম। অবশ্য তোমায় দেবই বা কেন? ছেলের টাকার ওপর শুধুমাত্র মায়ের অধিকার। আর শোনো মায়া, এভাবে চললে তোমার ভবিষ্যৎ অন্ধকার। আমি সামান্য হেসে বললাম, আমার ভবিষ্যৎ সত্যিই অন্ধকার। শারহাত চলে গেছে কাল। আমি বাড়ি ফিরে নিজের ঘরে ফ্যান ছেড়ে বসলাম। বাইরে ভ্যাপসা গরম, শরীর যেন জ্বলে ওঠে। ফ্যানের ঠান্ডা বাতাসে শরীর আমার শীতল হলো। শাশুড়ি মার সঙ্গে ব্যাংকে গিয়েছিলাম, শারহান টাকা পাঠিয়েছে। কিন্তু কি জানি সমস্যা হয় এবং সায়মারা বাড়িতে না থাকায় আমায় নিয়ে গিয়েছিলেন তিনি। পড়াশোনা জানা আমি, সাহায্য করলাম তাকে। অ্যাকাউন্ট লক হয়ে গেছিল। মাথায় থাকা হিজাবটি খুলে পিনগুলো গুছিয়ে রাখলাম। চুলটা বেঁধে নিয়ে আয়নায় সূক্ষ্ম দৃষ্টি ফেললাম। আজকাল কেমন যেন লাগে আমায়, উস্কো খুস্কো, এলোমেলো। নিচ থেকে কারো আহাজারি শব্দ পেলাম। ঘর থেকে বের হতেই দেখলাম চাচা তো সেই যা, অর্থাৎ রাহিমা ভাবির শাশুড়ি, কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উঠছে। আমার সামনে এসে থামলো তিনি। শুধালাম, কি হয়েছে চাচিমা?
কাঁদছেন কেন? আর বইল না গো মা, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটাই ছেলে মা, বাঁচার একমাত্র অবলম্বন। অবস্থা বেশি ভালো না ছেলের। রাহিমা তাড়াহুড়ো করে বাচ্চা নিয়ে হাসপাতালে গেছে। মাত্র কল দিয়ে বলল 1010 টাকা নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যেতে। 8000 টাকা জোগাড় করছি, আর বাকি 2000 টাকা পেলাম না কারো কাছে। তোমার শাশুড়ি কোথায় মা? আমি জবাব দিলাম, পাশের ঘরেই আছে, আপনি যান। তিনি শাশুড়ি মার ঘরে গেলেন, পিছু পিছু আমিও গেলাম। সারহানের মা, আমায় 2000 টাকা ধার দাও দয়া করে বোন। ছেলে আমার হাসপাতালে, বৌমা ফিরলে টাকা শোধ দিয়ে যাব, একটু দয়া করো। শাশুড়ি মা সোজা সাপটা জবাব দিলেন, আমি পারবো না, টাকা নেই আমার কাছে। অথচ আজকেই সংসার খরচের টাকা উঠিয়ে এনেছেন তিনি। আমি বললাম, দিন না মা, চাচিমা তো বলছেই ভাবি আসলেই ফেরত দেবে। তারা তো খুব বিপদে পড়েছে মা। তোমার এত টান লাগে তো তুমি দাও না মায়া, যত সব ঝামেলা এসে চাপে আমার ঘাড়ে। চাচিমা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তড়িঘড়ি নিজের ঘরে গিয়ে আমার জমানো টাকা থেকে 2000 টাকা বের করে চাচিমার হাতে দিয়ে বললাম, নিন এই টাকাটা, চিন্তা করবেন না, এটা আমার জমানো টাকা। আপনি হাসপাতালে যান দ্রুত, আর খবরাখবর জানিয়েন। তিনি চোখে জল মুখে হাসি নিয়ে বলল, আল্লাহ তোমার ভালো করবে মা, এই উপকার আমি কোনো দিনও ভুলব না। চলে গেলেন তিনি। আমি মনে মনে বললাম, নিজেদের আত্মীয়দেরও সাহায্য করে না, এ কেমন মানুষ, কেমন যেন একঘর টাইপের, ভেতরে কোনো দয়া ভালোবাসা নেই। মানুষ তো বিপদে পড়েই আসে, শুধু শুধু তো আর কেউ সাহায্য চাইতে আসে না। চুলোয় রান্না বসালাম। শায়লা আপুর মেয়ে আরবি এলো কিচেনে, এসে আমায় বলল ওর জন্য নুডলস রান্না করে দিতে। আমি রান্না করে দিলাম। মেয়েটা খুবই চঞ্চল। মেয়ের কথাই উঠল যখন তখন একটি ঘটনা শেয়ার করি। আমার বিয়ের তখন 6 মাস পার হয়েছে। একদিন দুপুরে বাচ্চাগুলো আমার ঘরে এলো। আরবি কোলে নিয়ে এসেছে আরিয়ানকে। আমি আমার বেশ শৌখিন, ঘরে অনেক সুন্দর সুন্দর শোপিস এনে সাজিয়েছি। বাচ্চা দুটো বিছানায় বসে সেগুলো নিয়ে মাঝে মধ্যেই খেলে আমার ঘরে। আমি বাথরুমে ছিলাম। হঠাৎ বাচ্চাগুলোর কান্নার শব্দ শুনে বাথরুম থেকে বেরিয়ে এলাম। আরবি কোনো কারণে আরিয়ানকে মেরেছে। ছেলেটা কাঁদছে দেখে কোলে নিলাম। শায়লা আপু এসে বলল, কি হয়েছে, আরিয়ান কাঁদছে কেন? তুমি কিছু বলেছো আরবি? আরবি তোতলিয়ে বলল, না মাম্মা, আমি না, মামি মেরেছে আরিয়ানকে। মামির শোপিস নিয়েছে তাই মেরেছে, আমায়ও তো মেরেছে। আমি চমকালাম, চোখ বড় বড় করে তাকালাম আরবির কথা শুনে। শায়লা আপু চেঁচামেচি লাগিয়ে দিল। এতটুকু বাচ্চা যে এমন মিথ্যে কথা বলতে পারে জানা ছিল না আমার। সবই পরিবারের দেওয়া শিক্ষার ফল। ছোট বাচ্চা হয় একদলা কাদার মতো। কাদা যেমন আপনি যা ইচ্ছে শেপে গড়তে পারেন, তেমনি বাচ্চাকে যে শিক্ষা দেবে তাই শিখবে। চোখের সামনে মা নানিকে মিথ্যা বলতে শুনে বাচ্চাটা এমন হয়েছে। আমি শায়লা আপুকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝলেন না তিনি। তার একটাই কথা, আমার মেয়ে কখনো মিথ্যা বলতে পারে না। ভাবনার মাঝখানে ছেদ পড়ল ফোনের রিংটোন কানে আসায়। পাশ থেকে ফোনটি হাতে নিতেই দেখলাম রিমা অর্থাৎ শায়লা আপুর ননদ কল দিয়েছে। ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ পেলাম। আমার মা মাত্র মারা গেছে মায়া ভাবি। শুনলাম ভাবি নাকি আমার ভাইকে কল দিয়ে বলেছে আমার মায়ের গহনার ভাগ নিতে আসছে সে। শোনেন মায়া ভাবি, আমি বলে দিই, ভাবি যদি আমাদের বাড়িতে আসে গহনা নিতে তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আমার মাকে একটা বারও দেখতে এলো না পাষাণটা, এমনকি বাচ্চাগুলোকেও পাঠালো না। জানেন, আমার মা মৃত্যুর আগে বারবার বাচ্চা দুটোর নাম নিয়েছে, কিন্তু পায়নি। মা আমার আক্ষেপ নিয়ে মারা গেল। ভাই চেয়েছে ভাবির সঙ্গে ছাড়াছাড়ি করবে, কিন্তু বাচ্চা দুটোর কথা ভেবে বুঝিয়েছি আমরা। আচ্ছা ভাবি রাখি, আপনাকে কথা বলার কারণগুলো হলো, আপনার যে শাশুড়ি আমার সঙ্গে লাগতে আসবে আবার। মায়ের জন্যই মেয়ের এমন দশা। দেখবেন একদিন এদের উপযুক্ত শাস্তি হবে। কল রেখে আমি পানি পান করলাম। মহিলাটির জন্য অনেক দোয়া করে দিলাম। শায়লা আপু শ্বশুর বাড়ি বেশ দূরে, বাসে জার্নি করতে হয়।
আমার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়, তাই যেতে পারলাম না বাসে করে। প্রাইভেট কার সারহান নিয়ে গেছে। শায়লা আপু ও তার ছেলে মেয়ে সত্যি সত্যি যাচ্ছে। শাশুড়ি তাকে শিখিয়ে দিচ্ছে সব গহনা নিয়ে আসবি হিসেব করে। শাশুড়ির গহনা সবসময় বৌমাদের হয়। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, ওনার তো আরেকটি ছেলে আছে, মেয়ে আছে। যদি বড় ছেলের বউকে সব দিয়ে দেয় তাহলে তো অন্যায় হবে। সব কথা এত নাক গলাও কেন মায়া? নিজের কাজে মন দাও না। ঠিক ভুল বিচার করতে হবে না তোমার। আর অন্যের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করো। আমি আর জবাব দিলাম না। এবারের মানুষগুলোর সঙ্গে এই কারণে কথা বলতে ইচ্ছে হয় না আমার। আর সারহান, তার সঙ্গে তো কথা বলতে মাঝে মধ্যে রুচিতে বাঁধে। প্রতিবাদ করার জন্য প্রতিপক্ষের মানুষের একটু সামান্য জ্ঞান থাকা দরকার। এবারের কোনো মানুষের মধ্যে তা দেখি না আমি। তাই আর প্রতিবাদ কি ঠিক মতো কথাও বলি না, নিজের মতোই থাকি। জানি না আমি মুক্তি পাবো কিনা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। সময় পার হচ্ছিল তার নিজ গতিতে। সেই সঙ্গে কাটছিল আমার জীবনের কুৎসিত মুহূর্ত। দেখতে দেখতে পার হলো প্রায় 4টি বছর। সারহান আগের মতোই আছে। সহ্য করতে করতে সয়ে গেছে সব। সারহান বাড়ি আসে খুব কমই। 1 সপ্তাহ হলো বাড়ি এসেছে সে। আমি ঘরে বসেছিলাম। সারহান এসে বাথরুমে গেল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। কাল আমি বাবার বাড়ি যেতে চেয়েছি। আমার এক চাচাতো বোনের বিয়ে। সারহান বিয়ের দিন যাবে। আমি আগে ভাগেই যাব। শাশুড়ি মা আবার কাল নিজের ভাইয়ের বাড়ি যাবে। তাই আমি ভাবলাম আমার গহনাগুলো রাতেই নিয়ে আসি। এছাড়াও সকাল সকাল বেরিয়ে যাব। কালই গায়ে হলুদ, সব গুছিয়ে রাখবো রাতেই। মায়ের ঘরে গিয়ে বললাম, আমার গহনাগুলো দিন মা, আমার চাচাতো বোনের বিয়ে, গহনাগুলো পরে যাব আমি। বোনের বিয়ে দেখেই কি ভারী ভারী গহনা পরতে হবে? কেন পরবো না মা? আমার তো আছেই সব। ভাবি, মা, কাকি সবাই পরবে, আমি কেন পরবো না নিজের জিনিস? মুখে মুখে এত চোপা করো না মায়া। গহনা বন্ধক রেখেছি স্বর্ণকারের কাছে। আমার মাথা ঘুরে গেল তার কথা শুনে। চেঁচিয়ে বললাম, আমার থেকে না শুনে আমার গহনা কেন অন্যের হাতে দিয়েছেন আপনি? কোন কারণে আমার জিনিস বন্ধক রেখেছেন? গলা নামিয়ে কথা বলো। সায়রা সাইমার জন্য 2টো গলার হার বানিয়েছি। সে সময় হাতে ক্যাশ টাকা ছিল না, তাই তোমার গহনা বন্ধক রেখেছি। টাকা হলে আবার ফিরিয়ে আনবো, চিন্তা করো না। পাগল নাকি আপনারা? কোন সাহসে আমার গহনাগুলো এমন করলেন আপনি? ওইখানে আমার মায়েরও মৃত দাদির দেওয়া স্মৃতি আছে। কত বিপদ আসা সত্ত্বেও এই গহনাগুলো হাত দেয়নি আমার বাবা। আমার মায়ের বিয়ের গহনাও আছে কিছু। তিনি মুখ বেঁকিয়ে বললেন, তা আমি কি করব? রাগে যেন মাথা আরো গরম হলো আমার। হাত উঁচু করে বললাম, আমার গহনার যদি কোনো ক্ষতি হয়েছে কাউকে ছাড়বো না আমি। এই দৃশ্য বাহির থেকে দেখলো সারহান। পেছন থেকে আমার চুলের মুঠি ধরে গালি দিয়ে বলল, আমার মায়ের সঙ্গে বেয়াদবি করিস? সাহস তো কম না তোর? আমার কান্না চলে এলো। কাঁদতে কাঁদতে বললাম, তোমার মা কি করেছে শুনেছো তুমি? আমার মা যা ইচ্ছা করবে। এ কথা শুনে আমি ঘরের দিকে যেতে যেতে বললাম, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি। সারহানও আমার পিছু নিল। ঘরে গিয়ে নিজের ব্যাগ গোছাতে লাগলাম। হ্যাঁ, যাও যাও, ফিরতে আর হবে না তোমার। কোন নাগর আছে তার কাছে যাও। এই মেয়েকে কোন কুক্ষণে যে বিয়ে করেছিলাম। অবশ্য একে কি বলবো, এর মা বাবাই তো এমন নোংরা মা বাবার নোংরা মেয়ে। সারা শরীর ঋণ নিয়ে উঠল আমার। রক্তচক্ষুতে তাকালাম সারহানের নিকট। দৌড়ে গিয়ে কলার চেপে ধরে চিৎকার করে বললাম, অনেক সহ্য করেছি আর না, নোংরা হলো তুই। সারহান গর্জে উঠল, আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল, কোমরে সজোরে লাথি দিল। চিৎকার করে উঠলাম আমি। পাশের বাড়ির ভাবি আর সেই চাচিমা ছুটে এলো। কিছুক্ষণের মধ্যেই রক্তক্ষরণ শুরু হলো আমার। রাহিমা ভাবি দৌড়ে এলো আমার কাছে। হতভম্ব হয়ে বলল, এত রক্ত? বিষয়টা স্বাভাবিক লাগছে না। এতক্ষণে মনে আমার একটি সন্দেহ তৈরি হলো। গত 2 মাস যাবৎ পিরিয়ড অফ আমার। বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামাইনি আমি। তার মানে কি আমি? বুকে ধক করে উঠল। রাহিমা ভাবিকে অনুরোধ করে বললাম, আমায় ডাক্তারের কাছে নিতে দয়া করে, না হলে অনেক দেরি হয়ে যাবে।
শাশুড়ি মা কোনো মতেই আমাকে হাসপাতালে যেতে দেবেন না। রাহিমা ভাবি এবং চাচিয়া এক প্রকার লড়াই করে নিয়ে গেল আমায় হাসপাতালে। ব্যথায় আর অজানা শঙ্কায় কেঁদেছি সারা রাস্তা। পেট যেন আমার ছিঁড়ে পড়ছে। হাসপাতালে পৌঁছে ডাক্তার আমার কিছু পরীক্ষা করলো। রিপোর্ট হাতে আসলে চিন্তিত হয়ে এগিয়ে এলো সে। কিছুটা বিলাপের স্বরে ডাক্তার আঙ্কেল বলল, এত বড় দুর্ঘটনা ঘটল কি করে? উনি প্রেগনেন্ট ছিলেন। অতিরিক্ত চাপের জন্য বেবি মিসক্যারেজ হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে বসে পড়লাম। চিৎকার করে বললাম, ওই জানোয়ারকে ছাড়ব না। হাসপাতাল থেকে বের হতে চাইলাম। হিতাহিত জ্ঞান হারিয়েছে। ভাবি অনেক কষ্টে সামলালেন আমায়। বাবার বাড়ি কল দিয়ে আসতে বললেন। মা, বাবা এবং মীরা এলো। আমার এমন অবস্থা দেখে মীরা কেঁদে জড়িয়ে ধরল। ভাবিদের বাড়ি যেহেতু আমাদের পাশেই ছিল, তাই ঘটনা সব জানতো তিনি। বাবা ও মাকে শুরু থেকে সবটা খুলে বললেন। রেগে একাকার হলেন বাবা। সারহানকে মারতে চাইলেন এবং বললেন, আজকে আমার মেয়েকে ছাড়িয়ে নেব ওই পিশাচের হাত থেকে। আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, বিয়ে দেওয়ার সময় তো এত ভাবেননি। যখন আমার প্রথম বাচ্চার ক্ষতি হলো তখনও চুপ ছিলেন আপনারা। টাকা দেখে কুকুরের সঙ্গে বিয়ে দিয়েছেন আমায়। বাবা কান্নায় ভেঙে পড়ল। আমার হাত ধরে ক্ষমা চাইল। মন গলে গেল আমার। যতই হোক, বাবা তো ছোট থেকে মানুষ করেছেন কষ্ট করে। ভাবি ও চাচিমাকে ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে আনা হলো আমায়। বাবা সোজা উকিলের কাছে গিয়ে ডিভোর্স ফাইল করলেন। শেষমেশ সমাপ্তি ঘটল আমার সংসার জীবনের। দীর্ঘ 4 বছর পর বিচ্ছেদ ঘটল। একদম গুটিয়ে গেছিলাম আমি। ঠিকমতো না খাওয়া করতাম না। 4 দেয়ালে বন্দি করে ফেলেছি নিজেকে। বাইরের থেকে সম্পূর্ণ আলাদা আমার জগৎ। বাড়ি থেকে বের হই না একদমই। আশেপাশের মানুষ কেমন যেন কোনা চোখে তাকায়। ও বাড়ির কেউ অনুতপ্ত না আজও। আমায় একটিবারের জন্য ফিরিয়ে নিতে বা কল পর্যন্ত দেয়নি। অবশ্য আমিও যেতাম না। ঘৃণা চলে এসেছে মানুষগুলোর প্রতি। আমি আমার কাবিনের 10 লাখ টাকা দাবি করেছি। দিয়েছে তারা। দেওয়ার সময় 1000 একটা অভিশাপ দিয়েছে। টাকাটা নিয়েছি জেদ করে, তবে নিজের জন্য নয়। একটি এতিমখানা তৈরিতে দান করেছি টাকাটা। এই জঘন্য মানুষদের টাকাটা না হয় কোনো পুণ্যের কাজেই লাগলো। আনমনে জানালার দিকে তাকিয়ে বাইরের প্রকৃতি অনুভব করছি। অবসন্ন বিকেল আমার এভাবেই কাটে। মীরা এসে আমার পেছনে দাঁড়িয়েছে তা খেয়াল নেই। ওর ডাকে বলে উত্তর দিলাম। তোমার ফোনে আবারও সে অদ্ভুত ... মেসেজ এসেছে আপু। আমি তেমন পাত্তা দিলাম না। প্রকৃতি অনুভব করতে ব্যস্ত আমি। ফোন নিয়ে চলে গেল মীরা। রাতের খাবার খেয়ে শুয়ে আছি। এমন সময় ফোনের রিং বেজে উঠল। কল রিসিভ করে হ্যালো বলতে কারো করুণ কান্নার আওয়াজে চমকে উঠলাম আমি। কণ্ঠস্বর পরিচিত মনে হলো, তবে ঠিক ঠাহর করতে পারলাম না। কল কেটে গেল। আমি স্টিল দাঁড়িয়ে রইলাম। পরদিন মীরা ঘরে এসে বলল, তোমার চুলগুলো বেঁধে দে আপু, খুব অগোছালো হয়ে আছে। মুচকি এসে সম্মতি দিলাম। বোনটা আমার এসেছি থেকে খুবই যত্ন নেয় আমার। চুল বাঁধা শেষে মীরা চলে গেল। আমি টেবিলে মাথা ঠেকালাম। হঠাৎ মায়া ডাকে চোখ খুললাম। এ কণ্ঠস্বর পরিচিত আমার, খুবই পরিচিত। পেছনে ঘুরতেই 4 বছর আগে প্রিয় মানুষটিকে দেখলাম। স্থির হয়ে গেল আমার দৃষ্টি। থমকে গেলাম আমি। রায়ানের মুখ জুড়ে হৃদয় শীতল করা হাসি। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে। বিছানায় বসলো আয়েশ করে। তুমি এখানে? রায়ান আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এলাম আমার রাজরানীকে নিতে। দেরি হলেও কিন্তু এসেছি আমি। আমার চোখ জলে টলমল করছিল। নিজেকে সামলাতে না পেরে হু হু করে কেঁদে উঠলাম। বাবা সহ মা আমার ঘরে এলো। সঙ্গে এলো রায়ানের মা বাবা। বাবা আমার হাত দুটো ধরে বলল, মারে, আমি হয়তো ক্ষমার যোগ্য না। অন্ধ ছিলাম আমি। রায়ান আমার চোখ খুলে দিয়েছে। তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দিয়ে পাপ কমাতে চাই আমি। আমি নিজেকে শক্ত করলাম। বিয়ে নামক সম্পর্কে আর জড়াতে চাই না। বললাম, এখন আর সম্ভব নয় এটি। আমার সঙ্গে সঙ্গে রায়ানের জীবন আমি নষ্ট করতে চাই না। আমার মতো ডিভোর্সি মেয়েকে বিয়ে করে সমাজের কাছে রায়ান ছোট হোক, তা আমি চাই না।
রায়ানের মা এগিয়ে এসে আমার হাত দুটি ধরে বলল, একবেলা না খেয়ে থাকলে সমাজ তো এসে খেতে দেয় না মা। আমার ছেলের খুশি আমার কাছে সব। কে কি বলল তা আমার জানার প্রয়োজন নেই। পিছে লোক অনেক কিছু বলতে পারে, কিন্তু তাতে আমাদের কি? তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার পর সব এলোমেলো হয়ে গেছিল তার। মৃতের মতো বেঁচে ছিল এতদিন, ভেতর থেকে শেষ হয়ে গেছিল। আজ আমি আমার ছেলেকে আগের রূপে পেয়েছি আবার মা। সে আবারও মন খুলে কথা বলেছে, তোমাকে চেয়েছে আমার নিকট। তোমার সঙ্গে কি হয়েছে সে বিষয়ে অবগত আমরা। এতে তোমার কোনো দোষ নেই মা। আল্লাহ ভাগ্যে যা রাখে তা হবেই। আমরা হয়তো খুব বেশি ধনী নই, তবে তোমাকে খুব ভালোবাসবো মা। আমার পেটের কোনো মেয়ে নেই, এ নিয়ে দুঃখেরও শেষ নেই। তুমি আমার মেয়ে হয়ে যাও না মা। আমার ছেলেটাকে আবার গুছিয়ে দাও না মা। বড্ড আপন মনে হলো তাকে। জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। এজন্য মায়ের পরশ। জমে থাকা কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসলো। আমায় আংটি পরিয়ে যেতে চাইলো তারা, কিন্তু সময় চাইলাম আমি। মনে ভয় কাজ করছিল আমার। ফিরে গেল তারা। মা ও বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, এবার সব হবে তোমার ইচ্ছা মতো মা। তুমি যেটা চাইবে সেটাই হবে। আমি ভাবতে বসলাম। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, জীবনকে আরেকবার সুযোগ দিয়ে দেখব আমি। দুনিয়াতে সবাই যদি খারাপ হতো তাহলে তো কেয়ামত এতদিনে হয়েই যেত। মাস কাটতে লাগলো। বিষাক্ত অতীতকে ভুলতে পেরেছি আমি। রায়ান নিয়ম করে কল দেয় আমায়। গ্রিল টি ও মেসেজগুলো আমার ভুলতে না পেরে রায়ানই দিত। ওর মা বাবা দুদিন পর পর দেখতে আসে আমায়। আমার মন খারাপ দেখলে ঘুরতে নিয়ে যায় তারা। মজার মজার কথা বলে হাসায়, রান্না করে এনে খাওয়ায়। এর মধ্যে আমি আবার একটি চাকরি নিয়েছি। রায়ানের অবশ্যই এতে আপত্তি নেই। কাজের মধ্যে থাকলে আমার মন ভালো থাকবে। পার হলো 4টি মাস। আমার 2 মা বাবার, বোনের এবং রায়ানের চেষ্টায় সম্পূর্ণ সুস্থ ও চাঙ্গা হয়ে উঠেছি আমি। পিচ্চি বোনটা আমার কলেজ থেকে আসার সময় প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে খাবার। ঘরোয়াভাবে সম্পূর্ণ হয় আমাদের বিয়ে। আমার নতুন মা জড়িয়ে ধরে বলেছিল, আমার মেয়েকে কিন্তু আর হাতছাড়া করব না আমি। আমি হেসেছি, খুব করে হেসেছি। রায়ান আমায় পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েছে। ছেলেটা আগের মতোই আছে। আমি বলতে পাগল। বিয়ে শেষে রায়ান আমার হাত ধরে নিজের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। আমি তাকে দাঁড় করিয়ে বললাম, আজ আমার নতুন জীবনের সূচনা হবে। আমার অতীতমুখীকে কেন্দ্র করে একটি শেষ ইচ্ছা আছে আমার। রায়ান ব্রু কুঁচকালো। ওই বাড়িতে যেতে চাই আমি। রায়ান চোখ বড় বড় করে তাকালো। আমায় হারানোর ভয়ে আড়ষ্ট হলো তার মুখশ্রী। রায়ানের গাল টিপে দিয়ে বললাম, আমার সুখ দেখাতে চাই তাদের। অভিশাপ দিয়েছিল আমার আর কোনো দিন বিয়ে হবে না। তাই আমার সুদর্শন স্বামীকে তাদের দেখাতে চাই। এরপর রওনা দিলাম। বাড়িতে পা রাখতে বিস্ময়ে সবাই তাকালো আমার দিকে। সারহানও আছে দেখছি। আমার পরনে লাল টুকটুকে শাড়ি সহ গহনা দেখে তারা যা বোঝার ভালো করেই বুঝেছে। রায়ানের দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে আছে সারহান। সায়রা তার মায়ের কানে কানে বলল, দেখলে মা, কি দুশ্চরিত্র মেয়ে। ডিভোর্স হতে না হতে বিয়ে করেছে। এ কথা কানে গেল আমার। সায়রার গালে সপাট করে একটা চর বসিয়ে দিলাম। সবাই আতঙ্কিত হলো, তবে কেউ প্রতিবাদ করার সাহস পেল না। সারহানের মুখোমুখি দাঁড়ালাম। আমায় দেখে খুশি হয়েছ কিনা জানি না, তবে তুমি নামক কীটের কথা মনে থাকবে আমার। ঘৃণা করি তোমায়। সারহানের চোখ জলে টলমল করছে। কান্না ভেজা কণ্ঠে বলল, আমার কথা কি একবারও মনে হলো না? এত বছর সংসার করার পরও কি আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই মায়া? রায়ান এগিয়ে এসে বলল, আপনার মুখে আমার স্ত্রীর সুন্দর নামটি বেমানান লাগে, বিশ্রী শোনায়। রায়ানকে থামিয়ে বললাম, তোমার প্রতি বিন্দুমাত্র কোনো ফিলিংস নেই আমার মধ্যে। তুমি এমনই মানুষ, তোমার প্রতি আমার সামান্য করুণাও হয় না। যাই হোক, ভালো থেকো। আমার নতুন জীবনে তোমার ছায়া পড়ুক, তা চাই না। একটা কথা আপনারা সবাই মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। রায়ানের হাত ধরলাম। দরজার বাইরে এলাম। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার। রায়ান শীতল কণ্ঠে বলল, চলো না সব ভুলে নতুন করে শুরু করি সবটা। আমি হাসলাম। রায়ানের হাত চেপে ধরলাম শক্ত করে।
ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল সারহান। রাহিমা ভাবির সঙ্গে দেখা হলো, অভিনন্দন জানালো আমায়। কারো স্পর্শে আমার 4 বছরের তিক্ত অভিজ্ঞতার ছেদ কাটল। আমি আর চোখে তাকিয়ে প্রশ্ন করলাম, গিয়েছিলে তো 10 দিনের কাছে, 5 দিন না যেতে চলে এলে যে? রায়ান আমার কোমর জড়িয়ে ধরে ঘাড়ের কাছে মাথা ঠেকিয়ে পড়ল। তোমার জন্য মন কেমন করছিল। সকালে কল দিলাম তোমায়। মেহের রিসিভ করে বলল, তুমি নাকি একদম ওদের ভালোবাসছো না, খুব নাকি মন খারাপ। তাই কাজ ফেলে চলে এলাম বইয়ের মুড সুইং ঠিক করতে। আমি রায়ানের দিকে ঘুরে বললাম, এত মিস কিন্তু ভালো না। 3 বাচ্চার বাপের এত রোমান্টিকনেস ভালো না। রায়ান হাসলে খুবই সুন্দর লাগে তাকে। আমি মুগ্ধ হয়ে দেখি, ভালো লাগে ভীষণ। মেহের মিহির কোথায়? ওরা মা বাবার ঘরে ঘুমিয়েছে, পুতুল দোলনায়। রায়ান কোলে নিল পুতুলকে। আচ্ছা, মেয়ের নামটা পুতুল রেখে ঠিক করলে কি? কেমন যেন নামটা। রায়ান পুতুলের কপালে চুমু খেয়ে বলল, পুতুল হলো তার মায়ের মতো একটা কিউটি পাই, তার সঙ্গে পুতুল নামটাই মানায়। আর নামটা তো সবারই পছন্দ, আমার পিচ্চি পুতুল। বাবা মায়ের ভালোবাসা দেখে চোখ জুড়িয়ে এলো। সত্যিই কি আমার জীবনে এত সুখ প্রাপ্য ছিল? মাঝে মাঝে সব স্বপ্ন মনে হয়। এই বাড়ির প্রতিটি মানুষ আমায় এতটা ভালোবাসা দিয়েছে যে সকল অপূর্ণতা পূর্ণতা পেয়েছে আমার। প্রচন্ড রকমের সুখী আছি আমি। আল্লাহর রহমতে বিয়ে 3 মাসের মাথায় কনসিভ করেছি আমি। 2টি জমজ ছেলে মিহির মেহেরের মা হয়েছি। তারপর রায়ানের খুব শখের পুতুলের জন্ম হলো। বর্তমানে খুবই সুখী পরিবার আমরা। আর্থিক দিক থেকে শুরু করে সব দিক দিয়ে অবস্থা ভালো আমাদের। পুতুলের জন্মের পর আর চাকরি করিনি আমি, বাচ্চা সামলাতে সময় কেটে যায়। রায়ানের 2টি প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে। গরিব দুঃখী অনেক মানুষকে সাহায্য করি আমরা। বিলাসবহুল জীবন আমাদের। সকালে বাজারে এসেছি আমি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। মেহের মিহিরকে স্কুলে রেখে এসেছি। পুতুল বাড়িতে। হঠাৎ পেছন থেকে ডেকে উঠল কেউ। তাকিয়ে দেখি শায়লাপুর ননদ রিমা মেয়েটা। অনেক বছর পর দেখলাম মেয়েটাকে। আমায় জড়িয়ে ধরল সে। কেমন আছেন মায়া ভাবি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি ভাবি। একটা কাজে এসেছি, আপনাকে দেখলাম তাই চলে এলাম। দুজনে গিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম, কফি অর্ডার করলাম। রিমা বলল, সারহান ভাই আর তার পরিবারের কথা জানেন কিছু? আমি কফিতে চুমুক দিয়ে বললাম, না, ওদের অবস্থা বেশ খারাপ। সারহান ভাইয়ের যে ব্যবসা থেকে আগে লাখ লাখ টাকা আসতো, সেই ব্যবসা এখন বন্ধ হয়ে গেছে। টাকা ঢালতে ঢালতে শেষ পর্যন্ত বাড়ি জমি সব বিক্রি করে ব্যবসায় ঢেলেছে। তবুও চলেনি। নদী ভাঙন শুরু হলে যেমন হাজার ব্লক ফেলার পরও ভাঙে, তেমনি হয়েছে তার। চাকরির জন্য অ্যাপ্লাই করেও চাকরি পাচ্ছে না। তার মায়ের অবস্থা তো আরো খারাপ। সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে। ডাক্তার বলেছে সারা জীবনের মতো পঙ্গু। সাইমা তার মায়ের গলায় ছুরি বাজিয়ে ব্যাংকের চেক সই করিয়ে নিয়ে সব টাকা উঠিয়ে নিয়ে কার সঙ্গে যেন পালিয়ে গেছে। একদম নিঃস্ব করে দিয়েছে। সায়রা তার মাকে দেখাশোনা করে। মাঝে মধ্যে বিরক্ত হয়ে নাকি মারেও মাকে। মহিলার দেমাগ কমেছে, সারাক্ষণ কান্না করে। ভাড়া বাড়িতে থাকে বর্তমানে তারা, ঠিকমতো খেতে পায় না। আর আমার ভাবির দশা আর কি বলবো। আপনি চলে আসার 15 দিন পরেই তার টিউমার ধরা পড়ে পেটে। অপারেশন করা হয়েছে 2 বার, আবারও হয়েছে। ডাক্তার বলেছে আর অপারেশন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমাদের বাড়িতে আসতে হয়েছে তাকে। ঘরের এক কোণে পড়ে থাকে, শুকে কাঠ হয়ে গেছে। ব্যথায় উঠে বসতে পর্যন্ত পারে না। বাচ্চাদের আমার ছোট ভাইয়ের বউ পালছে। ভাবছি ভাইকে আর একটা বিয়ে করাবো। মেয়েও দেখেছি। পরের মেয়ে আর কতদিন দেখবে বাচ্চা দুটোকে। ভাবি সেদিন কোনো একটা বিষয় নিয়ে আমার ছোট ভাবির সঙ্গে ঝগড়া লাগালে ঝাঁটা দিয়ে তাকে মেরেছে ছোট ভাবি। ভাই কোনো প্রতিবাদ করেনি, বলেছে এগুলোর পাপের ফল। সায়রার বিয়ে হচ্ছে না, মুখ ঝলসে গেছে। কি জানি ক্রিম ইউজ করার পর এই অবস্থা, দেখতে বিকৃত লাগে। মোট কথা, আপনি চলে আসার বছর খানিকের মধ্যে ওদের চূড়ান্ত পতন ঘটেছে। সারহান বিয়ে করেনি। রিমা হেসে কুটি কুটি হয়ে বলল, ওনার আর বিয়ে? খবর ছড়ায় বাতাসের আগে।
ওনার সব কৃতকর্ম জানে সবাই। এলাকায় নাকি তাদের একঘর করে রাখা হয়েছে। রাস্তায় বের হলে মানুষ হাসাহাসি করে। বছর দুয়েক আগে এক মেয়েকে দেখতে গিয়েছিল। মেয়ের বাবা তাকে দেখে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে। আর একজন মেয়ে নাকি সবার সামনেই বলেছে দরকার পড়লে রিক্সাওয়ালাকে বিয়ে করব, তবু এই কাপুরুষকে বিয়ে করব না। মেয়েটা ছিল 2 বাচ্চার মা, তাও রিজেক্ট করেছে তাকে। বেচারা অপমান হয়ে বাড়ি ফিরছিল। এলাকার যুবক ছেলেরা জুতা দিয়ে ঢিল মেরেছে তার গায়ে। এখন আর আগের মতো ছোট লোক নেই, তবে টাকার অভাবে করুণ দশা আজ। আমি দীর্ঘশ্বাস নিক্ষেপ করলাম। রায়ান ফোন করেছে, জানালো বাচ্চাদের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, আমি যেন ওদের বাড়ি নিয়ে আসি। সে ব্যবসার কাজে বিজি। ঘড়ির দিকে তাকালাম, বললাম আজ আসি আমি, বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে। তুমি তো কোনো কাজে এসেছ, আর আমিও স্কুলে যাব এখন। সময় পেলে একদিন এসো আমার বাড়িতে। অ্যাড্রেস তো জানোই। তা তো জানবই ভাবি, কত বড় ব্যবসায়ী আপনারা, কত নাম ডাক। আমি কিঞ্চিত হেসে বিদায় নিলাম। যাওয়ার সময় 1 বাটি নুডলস ও স্যুপ কিনে বিল মিটিয়ে দিলাম। মেয়েটা আরামসে খাবারগুলো খাচ্ছিল। আজও সহজ সরলই আছে। রিমার দিকে তাকিয়ে বাই দিলাম। মেয়েটা একটা মিষ্টি হাসি উপহার দিল আমায়। আমি ধীরে ধীরে হাঁটা ধরলাম। অতীত আজ পুরো ধোঁয়াশাতে পরিণত হয়েছে আমার। সারহানের এই নিষ্ঠুর পরিণতির কথা শুনে কিছুটা খারাপ লেগেছে আমার। আর সাইমা, মেয়েটা এত বড় বিশ্বাসঘাতকতা করলো নিজের রক্তের মানুষের সঙ্গে। রাজনের সঙ্গে পালিয়েছে সাইমা। শুনেছি খুব খারাপ জায়গায় গিয়ে পড়েছে সে। মেয়েটা নিজের জীবন নিজে এবং মা ভাইকে দিয়ে নষ্ট করেছে। আমি বারবার বলেছিলাম তার মাকে, বোনকেও সারহানকে। প্রতিবার তারা আমায় অপরাধী করেছে। এসব ভাবতে ভাবতে বাচ্চাদের স্কুলে এলাম। মিহির মেহের জড়িয়ে ধরল আমায়। দুজনকে নিয়ে বাড়ি ফিরলাম। সারাদিন ব্যস্ততাতেই কেটে যায় আমার। অবশ্য বাচ্চাগুলো খুব শান্ত স্বভাবের হয়েছে। ছোট হলেও খুব হেল্পফুল। রাত হলো, খুব ক্লান্ত লাগছিল দেখে ঘুমিয়েছি। মা আমার মাথায় তেল মালিশ করে দিয়ে পুতুলকে নিয়ে গেল। বলল আজকে রেস্ট নিতে, পুতুলকে সেই রাখবে। দাদি নাতনি ভালো মিল তাদের। আমি নিশ্চিন্ত মনে ঘুমালাম। রায়ান ঘরে এলো। আচমকা আমায় কোলে তুলে নিয়ে ছাদের দিকে হাঁটা ধরল। আমি কপাল কুঁচকালাম। বললাম এই রাত করে কি শুরু করলে রায়ান? কোনো কথা বলল না সে। ছাদে গিয়ে আমি তো প্রচণ্ড অবাক। পুরো ছাদ ফুল দিয়ে সুন্দর করে সাজানো। মাঝখানে একটা টেবিলের ওপর কেক রাখা। আমার সামনে হাঁটু মুড়ে বসলো রায়ান। ফুল দিয়ে বলল হ্যাপি ম্যারেজ ডে আমার বাচ্চার মা। এই দিনে তোমায় পেয়েছিলাম আমি। মনে পড়ল আজ আমার বিবাহ বার্ষিকী। দুজনে কেক কাটলাম। ক্লান্তি কেটে গেছে সেই কখনই। আসলে এই মানুষটি দেখলেই আমার প্রশান্তি আসে। অনেক মজা করলাম। চাঁদের আলো উপভোগ করলাম রায়ানের কাঁধে মাথা রেখে। খুব করে সুখ সুখ অনুভব হলো। ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘরে এলাম। দুজনে মিলে নামাজ আদায় করলাম। কফি বানিয়ে রায়ানকে দিলাম। আমি টেবিলে বসে নিজের ডায়েরিটি খুললাম। লাস্ট পেজে লিখলাম সুখের জ্যোৎস্নায় হারিয়ে গেছে অতীতের দুঃখী মায়া। রায়ান এগিয়ে এলো, বলল কি এটা মায়া? আমি ডায়েরিটি ড্রয়ারে রাখলাম। পেছন ঘুরে মুচকি এসে বললাম মায়ার জীবনী। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।